মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ এবং নতুন উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুল্ক পুনর্বিবেচনা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার পাঠানো চিঠিতে আগামী 3 মাসের জন্য 37% শুল্ক স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। প্রেস সচিব বলেন, চিঠিতে আগামী 3 মাসের জন্য শুল্ক স্থগিত করার অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রপ্তানি বাড়ানোর জন্য কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে। যুক্তরাষ্ট্রের তুলা যাতে খুব দ্রুত মার্কেটে আসতে পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও চিঠিতে জানান প্রধান উপদেষ্টা। দেশের নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার ঢাকায় শুরু হওয়া 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এই ঘোষণা দেন। আহসান এইচ মনসুর বলেন, তহবিলটি শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। গভর্নর বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য একটি উপযুক্ত গন্তব্য। 95% স্টার্ট আপই ব্যর্থ হয়, তবে আমরা নিশ্চিত যে সরকার তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং একদিন তারা সফলতা অর্জন করবে। যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ফিলিস্তিনের গাজা ও রাফায় দফায় দফায় হামলা করে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশে এই গণহত্যা বন্ধের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এবার বাংলাদেশেও একযোগে আন্দোলন শুরু হয়েছে। রাজধানী সহ সারা দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সোমবার বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সর্বসাধারণ গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনে অংশ নেয় হাজার হাজার সাধারণ ছাত্র জনতা। সোমবার সকাল থেকে বিভিন্ন ব্যানারে পুরো দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সর্বস্তরের জনগণের ব্যানারে বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা ও বাদ আসর বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েল হত্যা করছে। আমাদের ভাই বোনদের লাশ আকাশে উঠছে, আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে। ফিলিস্তিনে আমাদের অসহায় মা বোনদেরকে ইসরায়েলি গুন্ডারা যেভাবে অন্যায়ভাবে বিভৎসভাবে হত্যা করেছে, আজকের সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা পুরো ফেনীবাসী এক হয়ে নেমেছি। ইসরায়েলের গুন্ডাদের অবশ্যই বিচার করতে হবে, ইসরায়েলি কুত্তাদের বিচার করতে হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপদেশের চৈত্র সংক্রান্তি পালনের সঙ্গে পহেলা বৈশাখে বাতাসা, দই, চিরা, মিষ্টি, চাতুর শরবত, ভাত, শাক, সবজি ইত্যাদি খাওয়ার আহ্বান জানান। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, মানুষ পহেলা বৈশাখে ইলিশ খায় কেমন করে? এই সময় তো ইলিশ পাওয়ার কথাই নয়। পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়, এটা আমি পরিষ্কার করতে চাই। তিনি বলেন, পহেলা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা ঝাটকাই খাবেন, একই সঙ্গে তারা আইন লঙ্ঘন করবেন। কাজেই বাজারে পাওয়াটাও আইনের লঙ্ঘন হয়। এই সময় আমরা জোরালোভাবে ঝাটকা সংরক্ষণ বিষয়ে সচেতন করার জন্য আমরা বলছি।
তিনি আরো বলেন 14 এপ্রিল পান্তার সঙ্গে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় সেই অনুরোধ করব, কারণ এই সময় ইলিশ নয় ঝাটকা খাওয়া হয়। সেই হিসেবে ঝাটকা সংরক্ষণ করে ইলিশে রূপান্তর করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এবছর পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানায়। ফরিদা আক্তার বলেন, যারা ঢাকায় থাকেন তারা পান্তা ইলিশ চালু করেছেন। এটি আরোপিত সংস্কৃতি, বরং পহেলা বৈশাখের আগের দিন বাঙালি সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো চৈত্র সংক্রান্তি। সেখানে কোনো আমিষ খাওয়া হয় না। সেদিন 14 রকমের শাক খাওয়া হয়। আপনারা চৈত্র সংক্রান্তি পালন করবেন। পহেলা বৈশাখে বাতাসা খান, দই চিরা মিষ্টি, চাতুর শরবত খান, ভাত শাক সবজি খান, ইলিশ বাদে অন্য মাছ খান। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, নিজ দেশের নাগরিকদের জন্য বিক্ষোভের এলাকায় এড়িয়ে চলা ও স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। নিজ দেশের নাগরিকদের উদ্দেশ্যে দূতাবাস জানিয়েছে, আপনাদের বিক্ষোভ এড়ানো এবং যে কোনো বৃহৎ সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। স্থানীয় অনুষ্ঠান সহ আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা উচিত। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা উচিত। ঈদ উল ফিতরের লম্বা ছুটি শেষে গতকাল রোববার অফিস আদালত খুলেছে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে সড়কে এখনও বাড়েনি যানবাহনের চাপ, ফলে যানজট নেই। যদিও নানা কারণে সড়কে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। মূল সড়কে এলোমেলোভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ বক্সের পাশেই উল্টো পথে ব্যাটারি চালিত রিকশা ও লেগুনা চলাচলে বিশৃঙ্খলা দেখা গেছে। এতে মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালগুলোতে গতি কমছে যানবাহনের। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর, আগারগাঁও, শ্যামলী ও শিশুবেলা এলাকার সড়কে এমন দৃশ্য দেখা যায়। রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে নির্বাচনী আচরণবিধির একটি খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি বলছে, খসড়াটি প্রায় চূড়ান্ত। এখন এটি অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হবে। অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে। সংসদের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নির্বাচনের 6টি বিষয় নিয়ে গঠিত কমিটি সোমবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে একটি সভা করে। সভা শেষে নির্বাচনী কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদের ছুটির পর আজ সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ ফের শুরু হচ্ছে। আজ বিকেল 3টায় কমিশনের সঙ্গে এবি পার্টির সভা হয়। মতামত দেওয়া হয় দলগুলোর সঙ্গে। গত 20 মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। ইতিমধ্যে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে দলগুলোর জমা দেয়া মতামত নিয়ে আলোচনা করেছে কমিশন। কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গণমাধ্যমকে বলেছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠনে 12 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত 5টি কমিশনের 166টি সুপারিশে 38টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এতে 28টি দল তাদের মতামত দিয়েছে। কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রিত 12.5 লাখ রোহিঙ্গা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারের সম্মতিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য, ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গারাও এ খবরে আশার আলো দেখছেন, স্বপ্ন বুনছেন মাতৃভূমিতে ফেরার। তবে উদ্বিগ্ন ও ভয়ের কারণও দেখছেন অনেক রোহিঙ্গা। সেক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। উখিয়া থেকে মোহাম্মদ শহীদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হত্যাযজ্ঞের হাত থেকে রক্ষা পেতে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও গত 3 দশকে আশ্রয় নিয়েছিলেন আরও 5 লাখেরও বেশি রোহিঙ্গা। বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। নিবন্ধনের বাইরেও আরও কয়েক লাখ রোহিঙ্গার বসবাস করছে এসব ক্যাম্পে। কিন্তু গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমারের সরকার। সম্প্রতি আশ্রিত 12.5 লাখ রোহিঙ্গা থেকে প্রথম ধাপে 1,80,000 জনকে মিয়ানমারের জান্তা সরকারের ফেরত নেওয়ার সংবাদে
রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ। রোহিঙ্গারা বলছেন তাদের ভিটে বাড়ি, নাগরিকত্ব, নাগরিক অধিকার সহ নিরাপত্তা নিশ্চিত হলে ফিরে যাবেন তারা। ভক্সপপ একজন রোহিঙ্গা নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ জুবাইর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুসর বেশা বিশু করিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসর জুবানত্তু একতান এলান গুজিদে রোহিঙ্গাল্লা সেফ জোন হওয়া উড়িব বা দেখি হওয়া উড়িব হলে আর টু পি হওয়া উড়িব কানতে হই আৰু তহিতু জন জুবানত্তু হই অজ্ঞাত আছে লিজিটিমেট গভর্নমেন্ট হওয়ার রিপার্টিশন হতি হ্যাঁ হই হেতুলে আর একতান ক্লিয়ার বিশ্বাস গুজি বাংলাদেশে আর কোনোদিন দুঃখত ফেলানো দিব যেখনো তার বালাই করিব তারা। গতকালকে প্রথম শুনলাম যে 1,80,000 যে 8 লাখ রোহিঙ্গাদের তালিকা দেওয়া হয়েছিল, তার মধ্যে 1,80,000 রোহিঙ্গাদেরকে মিয়ানমার সরকার ফেরত দেবে। আমরা শুনে অত্যন্ত খুশি হয়েছি, কিন্তু এখানে অনেক জটিল সমীকরণ রয়েছে। শেষ পর্যন্ত এটাকে কিভাবে ফেরত দেবে এটা নিয়ে দুই দেশের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে এটা অনেক কিছু হবে। তারপরেও আমরা আশাবাদী ছিলাম, এখনো আমরা আশাবাদী যে শুধু 1,80,000 নয়, একবার যখন আপনার প্রক্রিয়া আরম্ভ হবে আমার মনে হয় ইনশাল্লাহ সমস্ত রোহিঙ্গা যারা আছে তাদেরকে এই সরকার ফেরত দেবে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার একটি বৈঠক করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ও মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ। এ সময় খলিলুর রহমানকে মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ জানান, বাংলাদেশে আশ্রয় থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারের সরকার ফেরত নেবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে বাংলাদেশের রপ্তানি খাত প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এ সময়ে মোট রপ্তানি আয় হয়েছে 37.19 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে পূর্ববর্তী অর্থ বছরের একই সময়ে 33.61 বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় 10.63% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দেশের রপ্তানি কর্মক্ষমতা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে 2025 সালের মার্চ মাসে 4.25 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, যা 2024 সালের মার্চের 3.81 বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় 11.44% প্রবৃদ্ধি। প্রথাগতভাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে। চলতি অর্থ বছরের জুলাই মার্চ এই 9 মাসে তৈরি পোশাক রপ্তানি খাত থেকে 30.25 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 10.84% বৃদ্ধির প্রতিফলন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন করে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা শুরু করতে 50টিরও বেশি দেশ হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। আল জাজিরা লিখেছে, এই শুল্ক আরোপের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারের মূল্য প্রায় 6 লাখ কোটি ডলার পতন হয়েছে এবং বিশ্ববাজারকে বিপর্যস্ত করেছে। ট্রাম্পের এই শুল্ক সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কা ছড়িয়ে দিয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন মন্দার আশঙ্কা ও আরও বিপর্যকর অর্থনীতির পরিণতির সম্ভাবনাকে তেমন গুরুত্ব দিচ্ছে না। রোববার সকালে বিভিন্ন টকশোতে ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টারা শুল্ক আরোপের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে এগুলোকে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করার জন্য নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ বলে বর্ণনা করেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রকাশ করেন, বুধবার শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে 50টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন দরবার শুরু করেছে, তবে দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। এবার বিনোদনের সংবাদ। তো ফির আও তেরা মেরা রিশতা ভুলা দেনা গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মোস্তফা জাহিদ ঢাকায় আসছেন। আগামী 11 এপ্রিল মেলোডি আনলিস্ট শিরোনামের একটি কনসার্টে তিনি গাইবেন। এটি আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন জানায়, ইতিমধ্যে মোস্তফা জাহিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
9 এপ্রিল তিনি বাংলাদেশে পৌঁছাবেন। মোস্তফা জাহিদ ছাড়াও এই কনসার্টে অংশ নিচ্ছেন দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা, যা সঙ্গীত প্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। এই জমজমাট সন্ধ্যায় আরও পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড একে রাহুল, লেভেল 5 সহ অনেকেই। প্রসঙ্গত 1984 সালে 18 ডিসেম্বর পাকিস্তানের লাহোর জন্মগ্রহণ করেন মোস্তফা জাহিদ। তিনি বিখ্যাত রক ব্যান্ড জুনুনের প্রাক্তন প্রধান কণ্ঠশিল্পী আলী আজমতের ভাগ্নে এবং প্রয়াত সুফি কালাম গায়ক, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ইনায়েত হোসেন ভাট্টের আত্মীয়। 2007 সালের মাঝামাঝি সময়ে বলিউডের আওরাপান সিনেমায় গান করেন মোস্তফা জাহিদ। এরপর আশিকি 2, রানওয়ে, রাগিনী, MMS 2, হিরোপন্থী, এক ভিলেন সহ ডজন খানেক ছবিতে গান করেছেন পাকিস্তানের এই সঙ্গীত শিল্পী। এবার খেলাধুলার সংবাদ। ক্রিকেটের মাঠে আবারও ফিরলেন তারকা খেলোয়াড় নাসির হোসেন। আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ করে 2 বছর নিষেধাজ্ঞা পেয়েছিলেন আলোচিত ও সমালোচিত এই ক্রিকেটার। শাস্তির শর্ত পূরণ হওয়ায় সেটা আজ শেষ হয়েছে এবং আজই ক্রিকেট খেলতে নামলেন তিনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন নাসির। ম্যাচে এখন পর্যন্ত 10 ওভার বল করে 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন তিনি। তার দল 125 রানে গাজীর 8 উইকেট তুলে নিয়েছে। এর আগে 2021 সালে আবুধাবি T10 লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করেছিলেন নাসির। ফলে 2024 সালে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা ছিল 6 মাসের। উল্লেখ্য, জাতীয় দলের হয়ে 19টি টেস্ট, 65টি ওয়ানডে ও 31টি T20 খেলেছেন নাসির হোসেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ এবং নতুন উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।